আওয়ামী লীগ সম্ভবত ইতিহাসের একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন, তারা যেভাবে নড়াচড়া করছেন, কলকাতাতে, আমেরিকাতে, দিল্লিতে এবং ইংল্যান্ডে যে সকল নেতা রয়েছেন, তাদের কথাবার্তা শুনলে যে জিনিসগুলো মনে হচ্ছে যে তারা খুব দ্রুত বাংলাদেশে ফিরবেন এবং এটি কয়েকটি স্তরে তারা এই কাজগুলো করবেন এবং তারা আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন। এবং যখন তারা এই আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা রীতিমতো আন্তর্জাতিক চাপের উপর পড়বে। আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ধরুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। তো ডক্টর মোমেনকে যদি কেউ নাজেহাল করার চেষ্টা করে কোনো আইন আদালত কোর্ট কাছারিতে, সঙ্গে সঙ্গে সেটা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যেটা বোঝার চেষ্টা করছে এখন যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে যে মবের ভয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে যে দিল্লিতে পাঠানো হয়েছে, এই কাজটি আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভুল হয়েছে। শেখ হাসিনা যদি থাকতেন এবং সেক্ষেত্রে যদি গণভবন ভেঙে লোকজন ঢুকতো এবং সেনাবাহিনী যদি তাদের দায়িত্ব পালন করতে না পারত, পুরো সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে যেত, পুরো সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে যেত এবং সেই ঝুঁকি সেনাবাহিনী কোনোদিন নিত না, যেটি হয়েছে শ্রীলঙ্কাতে। এরকম একটি উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের মধ্যে ঘটছে। রাজাপাকসে তাকে সেই সেনাবাহিনী তাদের হেলিকপ্টারে করে নিজেদের একটা বেজে নিয়ে গেছে। তো নিজেদের একটা বেজে নিয়ে গেছে এবং সেখানে তারা কিছুদিন ছিল এবং সেখান থেকে তারা আবার নির্দিষ্ট সময় ফেরত আসছে। বাংলাদেশে ধরুন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ইকবালুর রহিম, এরা তো এখনও পর্যন্ত সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে, বাংলাদেশে আছে। তো শেখ হাসিনা থাকতে পারত, কেউ একটু শব্দ করতে পারতো না, কেউ একটু শব্দ করতে পারতো না। আবার শেখ হাসিনাকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হতো, সেখানে তার সম্মান মর্যাদা রক্ষা করেই তাকে করতে হতো। আদারওয়াইজ বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, এটি প্রশ্নের মুখোমুখি পড়তো এবং ভারত এখানে সরাসরি হস্তক্ষেপ করার মতো ঝুঁকি নিত যদি শেখ হাসিনার উপর তেমন কিছু হতো। তো ফলে পুরো পরিস্থিতিতে সেনাবাহিনীর যে সকল কর্তাদের কথা, যে সকল উপদেষ্টাদের কথা শুনে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠেছে, আর সেই হেলিকপ্টার নিয়ে আবার সামরিক বিমানে করে যেভাবে সে দিল্লিতে চলে গেছে, এই জিনিসটি তারা এখন বুঝতে পারছে তাদের একটা রাজনীতির ব্ল্যান্ডার। ঠিক একই ঘটনা কিন্তু ১/১১-র সময় ঘটেছিল। ১/১১-তে শেখ হাসিনা অনেক স্ট্রং ছিলেন মানসিকভাবে। তাকে বিদেশে পাঠানোর প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি যাননি। তারপরে তিনি যখন বিদেশে গেলেন, যেন বিদেশ থেকে না আসেন, প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল। তিনি সর্বশক্তি নিয়োগ করে ইংল্যান্ড থেকে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ফলে ফিরে আসার পর তিনি জেলায় গেছেন, সব কিছু হয়েছেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে পেয়েছে। একইভাবে বেগম জিয়াকে কিন্তু জেনারেল মঈনু আহমেদের জমানাতে ব্রিগেডিয়ার বারিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বিদেশে পাঠানোর জন্য, এবং তিনি একেবারে শতভাগ রাজি হয়ে গেছিলেন। কাপড় চোপড় রেডি করে তিনি যাবেন এবং তাকে মানে ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের বাসভবন থেকে নিয়ে তারপরে শেষে বিমানবন্দরে পৌঁছে দেবেন ব্রিগেডিয়ার বারি। এই কথাগুলো আমার বলা না, ব্রিগেডিয়ার বারির টেলিভিশন টক শোতে তিনি এই কথাগুলো বলেছেন প্রকাশ্যে। তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে ওই যে পাগলা মেজর আছেন একটা, মেজর আক্তার, এখন বিএনপি থেকে বহিষ্কৃত, জামাতে গেছে, কিন্তু আজকে বিএনপি যে ক্ষমতায়, এটা কিন্তু সেই মেজর আক্তারের জন্য। মানে অনেক সময় হয় কি, আমরা সবসময় তেলবাজ দেখে পছন্দ করি, আমাকে যে হুজুর হুজুর করে তাকে পছন্দ করি, কিন্তু আমার সঙ্গে যে বেয়াদবি করে, কখনো কখনো তার কারণে যে আমার জীবন বাঁচে। আজকে তারেক রহমান সাহেব ক্ষমতায়, প্রধানমন্ত্রী, যদি সেই দিন মেজর আক্তার এই ভূমিকাটা না নিতেন, তাহলে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা হতো না, আর বেগম জিয়ারও বাংলাদেশে আসা হতো না। সারা জীবন তাদেরকে এই লন্ডন আমেরিকায় থাকতে হতো। এবং এই কথা মানে মেজর আক্তার বলেনি, মানে আক্তার সাহেব আমাকে বলেছে, বাট আমি যখন এটা ব্রিগেডিয়ার বাড়ির মুখ থেকে শুনছি যে টেলিভিশন তিনি বলেছেন যে ওই তিনি রওনা করবেন বেগম জিয়া কাপড় চোপড়
প্যাক করা সব। অবশ্যই তারেক রহমান সাহেব এই ঘটনা জানেন। এই সময় মেজর আক্তার ঢুকেছেন সেখানে হন্তদন্ত হয়ে। ঢুকে তিনি এই অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেছেন। তিনি ম্যাডামকে বলল যে, ম্যাডাম কি শুরু করছেন আপনি? আপনি যদি চলে যান রাজনীতি থেকে কোনোদিন আর বাংলাদেশে আসতে পারবেন? বিএনপি থাকবে। বিএনপির কোনো লোক আর জীবনে কখনো অর্গানাইজ হতে থাকবে? আপনি যেতে পারবেন না, মরে গেলেও যেতে পারবেন না। আমার লাশের উপর দিয়ে যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য ডায়ালগ। আমার লাশের উপর দিয়ে যেতে হবে। বেগম জিয়ার একটা ভালো গুণ ছিল কি জানেন? এই বেগম জিয়া মেজর আক্তারদের মতো লোকদেরকে তিনি শুনতেন। কর্নেল অলির মতো লোকদেরকে, যারা মানে বিএনপির এখন যারা নেতৃত্ব, তাদের দৃষ্টিতে বেয়াদব, অকৃতজ্ঞ, কিন্তু এই কর্নেল অলির সাথেই বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সম্পর্ক ছিল। এই সাইফুর রহমানের সাথে বেগম জিয়ার সেই সম্পর্ক ছিল। তিনি এই কথাগুলো শুনতেন। তো শোনার ফলে কি হলো, সেই যাকে বলা হয় বেগম জিয়া থেকে গেলেন, নতুন ইতিহাস রচিত হলো, 1/11 হলো। এবং ওই যে তিনি 1/11-এর সময় যে টিকে গেলেন, এরপর তাকে আবার বিদেশে পাঠানোর জন্য শেখ হাসিনা কত চেষ্টা করেছে। তিনি যদি বিদেশে যেতেন তাকে জেলে যেতে হতো না। তিনি বিদেশে যান নাই, তিনি জেলে গেছেন। জেল থেকেও তাকে আবার বিদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তাও যাননি। ফলে বেগম জিয়ার জেল, দেশে থাকা, এমনকি তার মৃত্যু, এই যে তার যে বিয়োগাত্মক মৃত্যু, এই মৃত্যুই আজ তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছে। শুরুটা কোত্থেকে হয়েছিল? বেগম জিয়ার না যাওয়ার সিদ্ধান্ত। আর সে না যাওয়ার সিদ্ধান্ত কে দিয়েছিলেন? জামাত নেতা, এখনকার জামাত নেতা, সেই পাগলা মেজর আক্তার। বিএনপি যদি ন্যূনতম তাদের কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে এই মানুষগুলোকে তারা কখনোই দল থেকে তাড়াতো না। বোঝার চেষ্টা করুন। যদি শেখ হাসিনার পাশে এরকম একজন পাগলা আক্তার থাকতো, হেলিকপ্টারের সামনে গিয়ে দাঁড়াতো, আপনি যেতে পারবেন না। জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বলতো, আমাকে গুলি করেন, আমাকে গুলি করেন, আমার লাশের উপর দিয়ে শেখ হাসিনাকে যেতে হবে। আজ আপনার যদি সাহস থাকে, আপনি খুলে দেন, গেট খুলে দেন, জনগণ আসুক, আমাকে এবং শেখ হাসিনাকে পাড়াই মারুক। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। কিন্তু শেখ হাসিনার পাশে ওই সময়টাতে এরকম কেউ ছিল না। সবাই পালিয়ে গেছিল, সবাই কান্নাকাটি করছিল, এবং সবাই তাকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল, তার সন্তান থেকে শুরু করে সবাই। এবং তিনি একটা সময়, শেষ সময়টা পর্যন্ত আমি যতটুকু জানি, যেটা জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছেন, অন্যান্য বিভিন্ন সূত্র থেকে আসছে, যে তিনি বলেছিলেন, আমি মরে যাব কিন্তু আমি দেশ ছাড়ব না, আমাকে মেরে ফেলুক আমি দেশ ছাড়ব না, আমি ক্ষমতা ছাড়ব না, কোনো কিছু ছাড়ব না। সে কিন্তু তার জিদ শেষ পর্যায়ে রেখেছিল। কিন্তু তার আপনজন, সেটা শেখ রেহানা, সেটা সজীব ওয়াজেদ জয়, জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এই দীর্ঘদিন তিনি যাদেরকে বিশ্বাস করেছেন, প্রত্যেকটা মানুষ তাকে হেলিকপ্টারে উঠে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছে। ফলে বেচারি সিদ্ধান্ত নিতে পারেননি। আর এখন এমন একটা জায়গাতে গিয়ে মাইনকার সিপায় পড়ে গেছেন যে ওখান থেকে রাতারাতি তিনি যে ফিরে আসবেন, সিদ্ধান্তটা তার একার নয়। তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে ছিলেন, তার ফিরে আসার সিদ্ধান্তটা একার নয়। তদ্রূপ এই যে এখন তিনি যে দেশের বাইরে আছেন, সেখান থেকে ফিরে আসাটাও শেখ হাসিনার একার সিদ্ধান্ত নয়। তো এই জন্য তিনি তার যারা নেতাকর্মী, যারা সাহসী, তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং সবাইকে বলছেন যে তোমরা আত্মসমর্পণ করো, যে যার মতো করে জেলে যাও যদি রাজনীতি করতে চাও। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন, বরিশালে তালুকদার মোহাম্মদ ইউনূস সংসদ সদস্য ছিলেন এবং বরিশাল জেলা বিএনপির সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি আত্মসমর্পণ করেছেন এবং জামিন লাভ করেছেন। এর মধ্যে জেলে যারা গেছেন, সাবির হোসেন চৌধুরী বাংলাদেশে আছেন, সেলিনা হায়াত আইভি আছেন, মানে সুমন আছেন জেলে। মানে এই মানুষগুলো, মানে যারা যারা আছেন জেলে, এদের মধ্যে অনেকেই, এই যে সুনামগঞ্জের মান্নান সাহেব আছেন, মানে আওয়ামী লীগের যারা, মেজর রফিক এখন জেলে যাননি, তারা বাইরে আছেন, এমনকি শাহজাহান ওমর, তিনি জেলে আছেন। এই মানুষগুলো না যদি রাস্তায় বের হয়, এরা সবাই সাহসী, এরা সবাই রাজনীতিতে পোড় খাওয়া, এবং এরা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে। তার সঙ্গে যদি বাইরে থেকে যারা আছেন, যেমন মহিবুল হাসান চৌধুরী আছেন, এনামুল হক শামীম আছেন, ইকবালুর রহিম তো ক্যান্টনমেন্টে আছেন, হয়তো সম্ভবত, আমি জানি না, শিরিন শারমিন চৌধুরীর সাথে তিনিও আছেন, শিরিন শারমিন চৌধুরী আছেন। তো এই এখন আপনি দেখেন, এই যে লোকগুলোর নাম বললাম, এই লোকগুলোর সাথে সাথে আপনি ওই যে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী ছিল সমরে জল করিম আছে,
এদের তো আসলে এত বেশি বদনাম হয়নি, মামলা আছে মোকদ্দমা আছে, কিন্তু এদের মুখ ওভাবে পচে যায়নি, ওদের মুখ ওইভাবে পচে যায়নি। ওই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই আবুল মাল্লা আব্দুল মহিদ সাহেবের যে ছোট ভাই ডক্টর মোমেন, তিনি আছেন, এরকম অনেকে আছেন যাদের আন্তর্জাতিক ফেজ আছে, ভ্যালু আছে, সততা আছে, জুলুম করেননি, অন্যায় করেননি, ঘুষ করেননি, দুর্নীতি করেননি, পরিস্থিতির কারণে তারা দেশের বাইরে আছেন। ওই যে আলাউদ্দিন নাছিম আছেন, একসময় মানে শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, ছাত্রলীগের চিটং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। তো এই মানুষগুলো অনেকে আছেন যাদের বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, কিন্তু তাদের ফেস ভ্যালু আছে, এখনও যথেষ্ট ফেস ভ্যালু আছে, বুদ্ধি আছে, গ্রহণযোগ্যতা আছে, দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশেও কিন্তু আমলাতন্ত্রের মধ্যে সাবেক সচিব, সাবেক জেনারেল, মানে অনেকেই আছেন। যেমন ধরেন এই যে জেনারেল আকবর ইলাহি, আকবর ইলাহি, তো ধরেন আকবর ইলাহি, তারপর শেষে এখন এই যে সাবেক সচিব যিনি এখন উপদেষ্টা হলেন তারেক রহমান সাহেবের। তো এইভাবে যদি আপনি আওয়ামী লীগের যে সকল সচিব রয়েছেন, আপনি যদি চিন্তা করেন, আবু আলম শহীদ খানের কথা চিন্তা করেন, দে আর মোর স্মার্ট, মোর ডাইনামিক, বেশি সাহসী। আপনি ওই যে আর একজন আছেন আব্দুল কাদের খান আছেন, আরও অনেক, মানে আওয়ামী লীগের যে সকল সচিবরা ছিলেন আছেন। ওই যে একজন সচিব ছিলেন মেজবা, উনি ছিলেন। তারপরে শেষে মানে শেখ হাসিনার ব্যক্তিগত সচিব ছিলেন বেশ কয়েকজন। মানে যারা এখন এই সমাজে কিন্তু নিরাপদ আছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়নি, তারা ডাইনামিক, সাহসী এবং দুর্নীতি হয়তো করেছেন, কিন্তু ওইভাবে পাবলিকলি তারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত নন। তো তাদের সামরিক বাহিনী, এমনকি জেনারেল আজিজ আছেন, এ তো এখন সরাসরি জেনারেল আজিজ, আপনি জেনারেল আজিজ যে কি পরিমাণ বুদ্ধিমান, কি পরিমাণ ডাইনামিক, তারা হয়তো আপনি ক্ষমতায় ছিলেন, কথাবার্তা বলে না, কিন্তু যারা তার সাথে কাজ করেছেন, তিনি যে পরিমাণ ডেসপারেট, যে পরিমাণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে, তো এবং মানে সেই দিক থেকে যদি তিনি রাজনীতিতে আসেন, আওয়ামী লীগের রাজনীতিতে আসেন, আপনি পুরো চাঁদপুর বেল্ট এখন যারা বিএনপি লোকজন আছে, মানে সবাই ধুম দেখবে। মুফাসিল হোসেন চৌধুরী মায়া আছেন, এরা তো পরীক্ষিত, মানে রাজপথে পরীক্ষিত যারা লোকজন রয়েছেন। তারপরে নানক বলেন, বাহাউদ্দিন নাসিম সাহেব বলেন, মানে এদের যত কিছুই বলেন না কেন, এদের যে পলিটিক্যাল হেরিটেজ আছে, পলিটিক্যাল যোগ্যতা আছে, এই পলিটিক্যাল যোগ্যতা অন্য রাজনৈতিক দলের এই পর্যায়ের এত নেতা কর্মী নাই। এখন এরা যদি দলে এসে সবাই জেলে যায় এবং প্রতিদিন কোর্টে হাজির হয় জেলখানা থেকে, প্রতিদিনই মিডিয়া তাদেরকে কভার করবে। এখন ধরেন সালমান যে কবার আসছে, বা তারপরে আনিসুল হক যে কবার কোর্ট থেকে আনা হচ্ছে, শাহজাহান খানকে আনা হচ্ছে, মিডিয়াকে আপনি ফেরাতে পারছেন? বারবার আপনাকে স্মরণ করে দিচ্ছে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আছে। এভাবে যদি আওয়ামী লীগের ৩-৪ হাজার নেতাকর্মী যারা সেলিব্রিটি, তারা যদি জেলে যায়, তাদের বিচার হয়, আচার হয়, তারা যদি নিয়মিত হাসপাতালে যায়, চিকিৎসা করতে তাদেরকে আনা হয়, প্রতিদিনই শুধু আওয়ামী লীগের নিউজই ডেইলি আসবে, অন্য কোনো নিউজ। সেখানে তারেক রহমান সাহেব যে আজকে সেই ট্রাফিক জ্যামে আটকে আছেন, এই খবর কেউ দেখবে না যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন এবং তাকে আজকে কোর্টে হাজির করা হবে, এটা হবে প্রাইম রিপোর্ট। তো সেক্ষেত্রে এই নেতাদেরকে ধাপে ধাপে আত্মসমর্পণ করিয়ে শেখ হাসিনা নিজেও ভারতকে রাজি খুশি করিয়ে এই মানে আইন আদালতের কাছে আত্মসমর্পণ করার জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা যদি